প্রিয় দর্শক, স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। গেল কয়েক বছরে দুর্দশায় ক্ষতিগ্রস্ত ব্যাংকিং খাত, বের হয়ে গেছে কয়েক লাখ কোটি টাকা, যার বেশিরভাগই হয়ে গেছে বিদেশে পাচার। বর্তমান অবস্থায় ব্যাংক খাত যে খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমন অবস্থার মধ্য থেকেই পুরনো ও বন্ধ কারখানা চালুর জন্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে। সে খাতে সরকারকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। আবার দেশে বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছে, সেই তুলনায় আমাদের ইন্স্যুরেন্স খাতের বিকাশও সেভাবে হয়নি। ব্যাংকিং খাতে সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শুরুতে যেটি বলছিলাম যে ব্যাংক খাত খুঁড়িয়ে চলছে গেল 1.5 দশক ধরেই। দুরবস্থা যে চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। নতুন সরকার, নতুন চ্যালেঞ্জ। নতুন সরকার এসে যে নতুন সিদ্ধান্ত নিল পুরনো ও বন্ধ কারখানা চালুর, এখানে কয়েক হাজার কোটি টাকা সরকারকে গুনতে হবে। বর্তমান অর্থনৈতিক অবস্থায় এটা কতটুকু যুক্তিযুক্ত? দেখুন, বাংলাদেশে বর্তমান যে নির্বাচিত সরকার, তাদের কিন্তু নির্বাচনী একটি প্রতিশ্রুতি যেটা ছিল সেটা হচ্ছে যে দারিদ্র্য বিমোচন, বেকারত্ব হ্রাস তথা দেশের অর্থনৈতিক অগ্রগতি সেটাকে ত্বরান্বিত করা, এবং তারই ধারাবাহিকতা এটি একটি সামষ্টিক প্রক্রিয়া। সেই সামষ্টিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই মুহূর্তে প্রায় 40,000 কোটি টাকার মতো এক ধরনের এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে চাচ্ছে। যদিও এই ফান্ডের উৎসটা কোথায় থেকে কিভাবে হবে সেটা এখনও খুব স্পষ্ট করা হয়নি। তারপরে যতটুকু মনে করা হচ্ছে যে প্রাথমিক আলোচনা পর্ব থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এর রিফাইন্যান্সিং উইন্ডো থেকে মূলত হচ্ছে বেসরকারি অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ইতিমধ্যে যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে আছে তাদেরকে এক ধরনের পরিচালন অর্থায়ন করা, ক্যাপিটালাইজ করা, ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ডিং করা, যার মাধ্যমে সেই বন্ধ কলকারখানাগুলো চালু হতে পারে। এখন এর ফলে আসলে ব্যাংকিং খাতের উপরে আপনি যে ইনিশিয়ালি ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে নতুন করে চাপ সৃষ্টি হবে কিনা, বিশেষ করে বিগত প্রায় 1.5 দশক ধরে ব্যাংকিং খাতে যে তছরূপ হয়েছে এবং আমাদের দেশের ব্যাংকিং খাত থেকে এই মুহূর্তে যতটুকু পরিসংখ্যান আমরা পাচ্ছি প্রায় 6,00,000 কোটি টাকার উপরে এটা নন পারফর্মিং লোন তথা ক্লাসিফাইড বা মন্দ ঋণে এটা উন্নীত হয়েছে, যেটা ব্যাংকিং খাতের জন্য খুবই অশনি সংকেত। এবং এই অর্থের অধিকাংশ টাকাই আবার বিদেশে হয়তো চলে গিয়েছে। তো এরকম একটি বাস্তবতায় সরকার নতুন করে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম এবং হচ্ছে যে বন্ধ কলকারখানাগুলো চালুর ক্ষেত্রে। তো একটা পর্যায়ে সেটা হচ্ছে যে বন্ধ কলকারখানাগুলো চালু হলে কি সুবিধা পেতে পারে দেশের জনগণ। যখন আমরা বলি যে বন্ধ কলকারখানা, এর অর্থ হচ্ছে এগুলো ইতিপূর্বে সচল ছিল, এখানে অনেক মানুষ এখানে কাজ করতেন এবং সেই কাজ করে জীবিকা অর্জন করতেন, এখান থেকে বেতন পেতেন, বোনাস পেতেন, মজুরি পেতেন এবং তা দিয়ে তারা কিন্তু তাদের পরিবার পরিজনের ভরণ পোষণের কাজ করতেন। এখন যে কোনো কারণে নিকট অতীতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মন্দ হওয়ার পিছনে কিছু সামষ্টিক কারণ রয়েছে। একটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিছু দুর্নীতি হয়েছে, সেগুলো তো আছেই। তারপরেও যে 2020 সালে যে করোনার যে অভিঘাত, সেটা কিন্তু এখনও দেশের অর্থনীতি বয়ে বেড়াচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, করোনা যেতে না যেতেই রাশিয়া এবং ইউক্রেনের একটি যুদ্ধ, তারপরে নিকট এই মুহূর্তে যেটা চলমান আছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থা, অস্থিতিশীল পরিবেশ, এই সমস্ত কিছু কারণ তো আছেই, যেগুলো হচ্ছে বৈশ্বিক কারণ অথবা পেরিফেরিয়াল ইস্যু, গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন। কিন্তু এর সাথে যেটা হয়েছে যে আপনার বিগত যে রিজিম ছিল, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের পট পরিবর্তনের পূর্বের যে সরকার ছিল, তাদের মাধ্যমেই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি এই আর্থিক খাত তথা ব্যাংকিং খাত সবচেয়ে বেশি মাত্রায় তছরূপ হয়েছে। এখানে যে প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি, অনেক প্রতিষ্ঠান সেগুলোকে মার্জ করা হচ্ছে এবং সেই মার্জের প্রক্রিয়াটাও খুব বেশি কিন্তু আগাতে পারছে না। এরকম একটি বাস্তবতায় যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এই সরকার যেহেতু তারা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছে, তাদের কিন্তু এজেন্ডার প্রথম দিকেই আছে সেটা হচ্ছে এই মুহূর্তে যে সমস্ত জনগোষ্ঠী বিশেষ করে ফাইন্যান্সিয়ালি এক্সক্লুডেড আছেন, নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছেন
এবং বেকারত্বের যে কষাঘাতে তারা দুর্বিষহ জীবন যাপন করছেন, তাদেরকে তুলনামূলকভাবে একটি স্বস্তিদায়ক জীবন উপহার দেওয়া। বিগত সরকারের সময় যে ধরনের ঋণ বিতরণ করা হয়েছিল, যারা এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, অনেকেরই তো অব্যবস্থাপনা ছিল, সেই সাথে অর্থ দেশের বাইরে পাচার করে কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনাও আছে। তো তারা যে এই তালিকায় আসবে না, সেটা নিশ্চয়তা এ সরকার কতটুকু দিতে পারে? আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, বিশেষ করে করোনার কথা আমি বলছিলাম বলে, ওই সময় কিন্তু তৎকালীন সরকার বিশেষ করে রপ্তানি খাত এবং অন্যান্য খাতে এক ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছিলেন এবং সেই প্রণোদনার অর্থটা সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক উপায়ে কিন্তু আসলে ব্যবহার হয়নি। অনেক উদ্যোক্তা যারা কিনা ওই ফ্যাসিলিটিস নিয়েছিলেন, তারা কিন্তু সে অর্থর হিসাব নিকাশ সঠিকভাবে সরকারকে বুঝিয়ে দেয়নি। এরকম একটা আশঙ্কা তো রয়েছেই। তবে সে আশঙ্কাকে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ইতিহাস থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। অতীতে যে ভুলের কারণে এই ধরনের উদ্যোগগুলো আসলে অসফল হয়েছে, সফলতা পায়নি অথবা জনবান্ধব কর্মসূচিতে রূপান্তরিত ঘটেনি, সেখান থেকে আসলে উত্তরণ ঘটা দরকার। দুইটা ধাপে এটা করা যেতে পারে। একটা হচ্ছে ঋণ বিতরণ করার আগে এবং ঋণ বিতরণ করার পরবর্তী যে ধাপগুলো, সেখানেও কিন্তু আসলে তদারকি বাড়ানো দরকার। প্রাথমিক ধাপে যেটা দরকার, যে অনেকেই কিন্তু ছিল যে যারা কিনা এই যে আপনি যেটা বলছেন যে সমস্ত ব্যবসায়ী কলকারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, তাদের মধ্যে জেনুইন কিছু কারণও কিন্তু ছিল। একটা যে কথাটা ইতিপূর্বে বলছিলাম যে গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন অথবা বাজার হারিয়ে গিয়েছে, তাদের যে পণ্যটা উৎপাদন করতেন সেটার হয়তো চাহিদা সেভাবে ছিল না, অথবা কিছু রাজনৈতিক কারণও কিন্তু ছিল। রাজনৈতিক কারণে আমি আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে যে কথাগুলো বললেন, এটা তো ব্যবসার ন্যূনতম একটা চ্যালেঞ্জ, এটা তো বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, কিন্তু সরকারের কাছ থেকে বারবার বিভিন্ন অজুহাতে প্রণোদনা বলি, এই যে বিশেষ সুবিধায় ঋণ নেওয়া বলি, এই প্রবণতা কি অন্যান্য দেশে আছে নাকি আমাদের এখানেই বেশি? না, এটা কিন্তু অনেক দেশে আছে। অনেক দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে অনেক ক্ষেত্রে কিন্তু সাবসিডিও দেওয়া হয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি আমরা বলি, সেখানে কৃষিজাত পণ্য বা সেই ধরনের শিল্প যেগুলো আছে, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, যেখানে মানুষ খুব বেশি মাত্রায় উৎসাহিত হয় না, বলে সেখানে সরকারের পক্ষ থেকে সরাসরি ভর্তুকি দেওয়ারও কিন্তু উদাহরণ আছে। তো সুতরাং আমাদের দেশেও এই প্রক্রিয়াটি খুব যে নতুন সেরকম না বৈশ্বিক পরিমণ্ডলের তুলনায়। তবে এখানে আসলে বেটার হচ্ছে যে এই ফান্ড যেটা সঠিক ব্যবহার হয় কিনা। আমি বারবার যেটা বলছি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ফোরামে, সেটা হচ্ছে যে এই সিলেকশন প্রক্রিয়াটা এটা যাতে ফেয়ার হয়, এখানে যাতে স্বজনপ্রীতি না আসে, এখানে যাতে রাজনৈতিক বন্দোবস্ত না আসে, এখানে যাতে কোনো ধরনের দুর্নীতির লেশমাত্র না থাকে, এটা যেভাবে এনশিওর করতে হবে। সাথে সাথে আমি এটা বারবার হিন্টস দিচ্ছি যে দেখুন, যারা প্রকৃত অর্থে সাফার করেছেন, বিগত রাজনৈতিক কারণে হতে পারে বা অর্থনৈতিক যে কোনো কারণে হতে পারে, যারা প্রকৃত সাফারার, তারা যদি ন্যূনতম একটা সহযোগিতার মাধ্যমে তারা কলকারখানাটা চালু করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি এদেশের আপামর জনসাধারণ লাভবান হবে। স্বাধীনতার পর থেকে তো গেল 5 দশক ধরে পোশাক খাত নানা ধরনের সুবিধা পেয়ে আসছে। পোশাক খাতের চাপে অন্যান্য খাত পুরোপুরিভাবে বিকশিত হতে পারেনি, অন্য খাতের ব্যবসায়ীরা বরাবরই অভিযোগ করেন। না, এটা আপনি সত্যি বলেছেন যে আমাদের দেশে তো আসলে ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশনের বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষ করে এই 90 দশকের শুরুতে বা তার কিছুকাল পূর্বকাল থেকে যেটা হচ্ছে, আমাদের দেশে পাট এবং পাটজাত পণ্যের যেটা হচ্ছে সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাত ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি আমরা রপ্তানি আয়কে সচল রাখতে চাই, রিজার্ভ এর গতি প্রবাহ সেটা যদি আমরা স্ট্যাবল রাখতে চাই, বলে সেই ক্ষেত্রে আমাদের তো বৈদেশিক মুদ্রার অর্থসংস্থান মূলত দুইটা উৎস থেকে, একটা হচ্ছে প্রবাসী আয় এবং আরেকটা হচ্ছে এই যে আরএমজি সেক্টরের যেটা রপ্তানি আয়, সেটাই দুইটা। তো সুতরাং এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত আমরা শিল্পের বৈচিত্র্যায়ন অর্থাৎ নতুন কোনো সেক্টরকে সেভাবে এস্টাবলিশ করতে সক্ষম না হই, ততদিন পর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থে দারিদ্র্য এবং বেকারত্ব এটা যদি আমরা কমাতে চাই, বলে সেই ক্ষেত্রে আসলে সরকারের ন্যূনতম সহযোগিতা, এটা যেহেতু প্রধানতম রপ্তানি খাত, এখানে আসলে সহযোগিতা দেওয়া উচিত বলে মনে করি। খেলাপি ঋণের গতি প্রকৃতি, এই দুরবস্থার মোটা দাগের কারণ কি? এটি একটি সামষ্টিক ব্যর্থতা। দেখুন যে এই আসছে বাজেটের যেটা আমরা হয়তো প্রাক্কলন আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, এই বাস্তবায়নাধীন যে বাজেটটি আছে সেটার আকার কিন্তু হচ্ছে 7,94,000 কোটি টাকা। আমরা যতটুকু শুনতে পাচ্ছি বা জানতে পারছি, আগামী বাজেট 26-27 অর্থ বছরের জন্য যেটা
প্রাক্কলন করতে যাচ্ছে সরকার, তাহলে সেটার আকার হতে যাচ্ছে প্রায় 9,34,000 কোটি টাকার মতো। তাহলে 9,34,000 কোটি টাকা যদি পুরো 20 কোটি মানুষের প্রায় একটি বাজেট হয়, একটা দেশের জাতীয় বাজেটের আকার হয়, সেখানে শুধু ব্যাংকিং খাত থেকে তছরূপ অর্থাৎ মন্দরিনের পরিমাণটা হচ্ছে 6,00,000 কোটি টাকার উপরে, মানে প্রায় জাতীয় বাজেটের সমান কিন্তু আসলে হচ্ছে এই মুহূর্তে আমাদের ক্লাসিফাইড ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ। তো সুতরাং এটা কিন্তু একদিনে হয়নি, এটা কিন্তু আসলে একটা কিউমুলেটিভ হিসাব। মন্দ ঋণ এর কারণগুলো খুঁজতে গেলে ব্যাংকের নিজস্ব কিছু দুর্বলতা আছে। দ্যাট মিনস এখানে এমন এমন অসাধু ব্যবসায়ী ছিলেন যারা হচ্ছে কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন। এখন দেখুন যে কোনো একজন ব্যবসায়ী সে কখন আপনাকে এই অফারটা দিতে পারে। তারা হয়তো অসাধু ব্যবসায়ী, অসাধু রাজনীতিবিদ যারা ছিলেন, সবাই যে খারাপ তা না। সবাই খারাপ থাকলে তাহলে তো এদেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়তো। পট পরিবর্তনের পরে এই কার্পেটের নিচে যে পরিমাণ ধুলা জমেছিল এটা কিন্তু আসলে উদ্ঘাটিত হয়েছে বলে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরেই যখন হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরস সেটা পুনর্গঠন করলেন, পর্ষদ পুনর্গঠন করলেন। নতুন পর্ষদ গিয়েই মূলত হচ্ছে এই তথ্যগুলো উদ্ঘাটন করলো। এই তথ্য উদ্ঘাটন করার জন্য কিন্তু তৎকালীন আসলে প্রশাসনকে আমাদেরকে ধন্যবাদ দিতেই হয়। আদারওয়াইজ হয়তো আমরা জানতেই পারতাম না যে এই পরিমাণ রোগ নিয়ে আমরা বেঁচে আছি, হাঁটাহাঁটি করছি। ওকে, তো সুতরাং এই যে ব্যাংকিং খাতে তছরূপের পিছনে একদিকে যেভাবে ব্যাংকের অসাধু কর্মচারী কর্মকর্তারা জড়িত ছিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে পরিসংখ্যানটা দিচ্ছিলাম যে কোনো কোনো প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক যেখানে ইসলামিক ঘরানার যে ব্যাংকিং আছে, তারা 100 টাকা আমানতের বিপরীতে তারা সর্বোচ্চ 92 টাকা ঋণ প্রদান করতে পারে। কিন্তু আমরা এটাও দেখেছি এই 100 টাকা আমানতের বিপরীতে তারা 120 টাকা বা তার চেয়ে বেশি ঋণ প্রদান করেছে। এই যে এটা কোনোভাবেই সম্ভব না। সার্বিক যে অব্যবস্থাপনা, সামষ্টিক যে কারণ, এর মূলে তো রাজনৈতিক কারণ, সেটা কি আপনি অস্বীকার করবেন? সেটা যদি হয়ে থাকে তাহলে বর্তমান সরকার তো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করলো, কার্যক্রম শুরু করলো, কিন্তু আমরা শুরুতেই দেখলাম আগের নিয়োগ করা গভর্নরকে যেভাবে বিদায় জানানো হলো সেটা কি দৃষ্টিকটু নয়? সেই সাথে এখন যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এটুকু আর্থিক খাতের জন্য কতটুকু সুশাসন নিশ্চিত করবে? রাষ্ট্রের প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী তথা গভর্নর সাহেব যেভাবে বিদায় নিয়েছেন, সেটা দৃষ্টিকটুই হয়েছে। তবে নতুন যে গভর্নর এসেছেন, দেখার বিষয়টা হচ্ছে যে তিনি আসলে আউট পারফর্ম করতে পারেন কিনা। মানে পূর্ববর্তী গভর্নর যিনি ছিলেন তার শ্যাডো থেকে উত্তরিত হয়ে তিনি নতুন কিছু পলিসি ফ্রেমওয়ার্ক দিতে পারছেন কিনা, যেখানে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে। আসলে সরকারের ওই সিদ্ধান্তটা আসলে ভালো হয়েছে না মন্দ হয়েছে, এটা কিন্তু আসলে নতুন গভর্নরকে আসলে প্রমাণ করতে হবে। উনি যদি আগের গভর্নরের তুলনায় কম পারফরমেন্স দেখান, অর্থনীতিতে অবদান রাখেন, ব্যাংকিং খাতে রিফর্মের ক্ষেত্রে যদি শৈথিল্য প্রদর্শন করেন, তাহলেই সরকারের এই সিদ্ধান্তটি প্রশ্নের মুখে পড়বে। আর যদি এরকম করা যায় যে নতুন গভর্নর তিনি এমন এমন অ্যাক্টিভিটিস নিচ্ছেন যাতে করে মানুষ মনে করতে পারে যে না, সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো আসলেই যৌক্তিক সিদ্ধান্ত। সুতরাং এই সরকারের সিদ্ধান্তটি কি ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা পুরো প্রমাণ করার দায়িত্ব হচ্ছে নতুন গভর্নরের আমলে আমরা দেখলাম যে এই যে টাকা ছাপিয়ে দিয়ে যে বন্ধ কারখানাগুলোকে চালু করা, এরই মধ্যে বিতর্ক তৈরি হয়ে গেছে। আগামী সময় আরও বলবে যে কি ধরনের সময় ব্যাংকিং খাতের জন্য অপেক্ষা করছে। IMF যে নির্দেশনা দিয়েছে ব্যাংকিং খাতের সংস্কার, অন্তর্বর্তী সরকারের সময় আমরা বেশ কিছু পদক্ষেপও দেখলাম, সেইগুলোর ভবিষ্যৎ নিয়ে আপনার মন্তব্য? না, আসলে IMF যেটা চায়, এবং এটা শুধু IMF এর না, আমরা আপামর জনগোষ্ঠীরই কিন্তু চাওয়া, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া। এবং আরেকটি বিষয় যেটা আপনি হিন্টস দিচ্ছেন সেটা হচ্ছে যে নতুন করে টাকা ছাপিয়ে ব্যাংকিং খাত তথা অর্থনৈতিক যে মেরামত আছে, সংস্কার আছে বলে সেখানে ইনজেক্ট করার প্রক্রিয়াটা কতটুকু যুক্তিসঙ্গত। তবে এটা একটি বাংলাদেশ ব্যাংকের যে এরিয়া অফ ইন্টারেস্ট আছে বা অ্যাক্টিভিটিস আছে, তার কার্যপ্রণালী যেটা আছে তার মধ্যেই কিন্তু পড়ে। যদিও এটাকে আমরা বলে থাকি খুবই সস্তা মানিটরি পলিসি, দ্যাট মিন চিপ মানিটরি পলিসি, যে টাকশাল থেকে তারা টাকা ছাপিয়ে অর্থনৈতিক সেক্টরে রিফর্ম বা পুনরুদ্ধারের জন্য এখানে ইনজেক্ট করছেন। তবে এটার সবচেয়ে বড় যেটা অভিঘাত সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি ঘটায়, এবং সেই মূল্যস্ফীতি যখন ঘটবে তখন আসলে জনগণের যে দুর্দশা সেটা কিন্তু আসলে বহুগুণে বেড়ে যেতে পারে।
তো সুতরাং এগুলো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হতে পারে, তবে সাথে সাথে এটাও কিন্তু দেখতে হবে যে এই সমস্ত খাতকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের হাতে আর খুব বেশি জুৎসই কোনো অল্টারনেটিভ ছিল কিনা অথবা এই মুহূর্তে আছে কিনা। সুতরাং এই ব্যাংকিং খাত তথা হচ্ছে দেশের অর্থনৈতিক সেক্টরের যে ভঙ্গুর অবস্থা, এটা উত্তরণের জন্য শুধুমাত্র সরকার এককভাবে সেভাবে কিছুই করতে পারবে না। এখানে সরকার এবং বেসরকারি উদ্যোগ, এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানবেন যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, যেটা 2025 অধ্যাদেশ করা হয়েছিল, যেটা আইনে রূপান্তরিত হলো সর্বশেষ সংসদে, সেখানে কিন্তু 18-র কয়েকটি ধারা সংযোজন করা হয়েছে যে স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী যদি পাওয়া যায় বলে সেই ক্ষেত্রে এই ব্যাংকটিকে হয়তো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়ার একটা প্রবণতার কথা বলা হয়েছে। সরকার যে উদ্যোগ নিয়েছে ব্যাংক খাতের জন্য, এরই মধ্যে গণমাধ্যমে খবর বের হয়েছে যে নতুন ব্যাংকের এমডি নিয়োগ অথবা এমডি অপসারণ, এসব ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ একটা অঞ্চলের লোকজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কি আবারও ব্যাংক খাতের জন্য অশনি সংকেত নয়? আমরা একদিকে ব্যাংকিং খাতে সুশাসনের কথা বলছি, আইএমএফের কথা বারবার আপনি বলছেন, জনগণেরও চাওয়া, এরকম একটি বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক এই সম্মিলিত ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে এমন কিছু ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিচ্ছেন যারা কিনা ইতিপূর্বে এই সমস্ত ভঙ্গুর দশায় উপনীত হওয়ার জন্য যারা ওই সময় যারা মানে পদে আসীন ছিলেন, সেই সমস্ত ব্যক্তিবর্গের নামও কিন্তু আসলে চলে এসেছে। এখনও কিন্তু আমরা জানি না যে তারা আসলে প্রকৃতভাবে দোষী কিনা, কিন্তু তারা প্রশ্নবিদ্ধ। তারা আসলে দোষী কিনা এটা আদালতে প্রমাণিত হবে, কিন্তু তারা যে প্রশ্নবিদ্ধ এখানে আসলে কোনো প্রশ্ন করার মানে উপায় নেই। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক তারা এখন অবশ্য নিয়োগ দেয়নি, তারা সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকার নেওয়া মানেই যে নিয়োগ সেটাও না, তবে আমরা প্রত্যাশা করব যে জনহিতৈষী একটি সরকার, জনবান্ধব সরকার যদি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে, সরকারের সর্বমহল তথা বাংলাদেশ ব্যাংক বা আদার্স রেগুলেটরি প্রতিষ্ঠান যারা আছে সরকারকে সহযোগিতা করায়। জনগণের আস্থার যে সংকট তৈরি হয়েছে, এটা ফেরাতে সরকারের কি করণীয়? আস্থার সংকট ফেরাতে সরকারকে আসলে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন সবচেয়ে বড় যেটা, জনগণ এই মুহূর্তে কি চায়? জনগণ চাচ্ছে যে ব্যাংক ধ্বংসকারী, আর্থিক সেক্টর ধ্বংসকারী, অর্থনীতিকে এরকম একটি দেউলিয়াগ্রস্ত অবস্থায় নিয়ে আসার পেছনে যে সমস্ত ব্যক্তি, বলে তারা যত শক্তিশালী হোক না কেন, যত পরিচিতই হোক না কেন, তাদের সঠিক পরিচয়টাকে উন্মোচন করার জন্য সম্মুখে, এবং তাদের যে কৃতকর্ম, তাদের যে অপরাধ, সেটার জন্য আসলে তাৎক্ষণিকভাবে আদালতের দ্বারস্থ হওয়া, প্রচলিত আইনে যদি তাদেরকে বিচার করা সম্ভব না হয় তাহলে এমন কোনো আইন প্রণয়ন করা যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়, এবং ভবিষ্যতে এরকম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্ভব না হয় যারা কিনা তাদেরকে ফলো করতে পারে। ব্যাংকিং খাতের পাশাপাশি ইন্স্যুরেন্স খাতের যে প্রসার হওয়ার কথা ছিল, সেটা তো কাঙ্ক্ষিত হারে হয়নি, যেখানে প্রতিবেশী ভারতেও জিডিপিতে এই খাতের বড় একটা অবদান রয়েছে। ভারতের সম্ভবত প্রায় 4-5% ঘরে হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউশন, এবং বাংলাদেশে এই মুহূর্তে আমি যতটুকু মনে করতে পারি যে জিডিপিতে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান হচ্ছে 0.4% নিচে। কিছুদিন আগেও কিন্তু এটা বেশ ভালো একটা অবস্থানে ছিল। সুতরাং দেশের অর্থনীতি আকারটা অ্যাটলিস্ট বেড়েছে, এবং দেশের নিকট অতীতে জিডিপির গ্রোথ রেটও বেশ ভালোই ছিল, কিন্তু সেই তুলনায় ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু জিডিপিতে অবদান রাখতে পারেনি। আমি একটা বিষয় একটু আপনাকে ধারণা দিতে চাই যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটা ধারণা দিয়েছেন যে আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশের অর্থনীতি তারা $1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে চান, এবং সেটা যদি অর্জন করতে চান তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের অবদানটাকে এটা মিনিমাম 3-4% ঘরে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে সে অর্জন এটা শুধুমাত্র পরিসংখ্যানগত ধারণা হলেই হবে না। কারণটা হচ্ছে $1 ট্রিলিয়ন অর্থনীতির অর্থটাই হচ্ছে আজকে আপনি যে পরিমাণ কনজিউম করেন বলে এর চেয়ে বেশি কনজিউম করেন, আপনি যে দামি স্যুটটা পরেছেন এর চেয়ে বেশি দামি স্যুট পরবেন, বেশি দামি জুতা কিনবেন, আরও নতুন নতুন টেলিভিশন, কলকারখানা, ট্রান্সপোর্টেশন, হাইওয়ে সমস্ত কিছু উদ্ভব হবে। এবং এখানে কিন্তু যখনই মানুষের তথা দেশের সম্পদের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু আসলে তার ঝুঁকিটাও বেড়ে যাবে। এই বিপুল পরিমাণ যে সম্ভার $1 ট্রিলিয়ন অর্থনীতি বলে সেই ঝুঁকিটা
মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝুঁকি ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান হিসেবে ইন্স্যুরেন্স সেক্টরের বিকাশটা কিন্তু নিশ্চিত করতে হবে। আমি এখানে একটা বিষয় একটু আপনাকে নিশ্চিত করতে চাই, যেহেতু আমরা মুক্তবাজার অর্থনীতিতে বিলং করি, সুতরাং দেশীয় প্রতিষ্ঠানগুলো যারা এই মুহূর্তে শুধুমাত্র কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান বা ব্যবসা করে থাকে, এটা থেকে তারা যদি বিরত না হয়ে তারা যদি জনবান্ধব, এই দেখুন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেগুলো হওয়ার কথা সেটা হচ্ছে হাওড়ে মানে অতিবৃষ্টি হওয়ার কারণে ধান তলিয়ে যাচ্ছে, কৃষক আত্মহত্যা করছে এবং তারা কৃষি কাজ করবে না এরকম বলে তারা আর্তনাদ করছে, বুক চাপড়াচ্ছে। তো সুতরাং এটা কিন্তু ম্যানেজেবল রিস্ক। আমাদের দেশে এই মানে হাওড়ে ধান তলিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা প্রকৃত ঝুঁকি। ইন্স্যুরেন্সের ডেফিনেশন হচ্ছে যে ইন্স্যুরেন্স কাভারেজ দিয়ে আপনি যে ঝুঁকিগুলোকে ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারেন সেগুলো প্রকৃত ঝুঁকি। অথচ বাংলাদেশে এত এত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইভেন সরকারি প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু হাওড়ের কৃষকদের, এটা কিন্তু আজকে নতুন না, হ্যাঁ, এটা প্রতি বছরই যখনই কোনো না কোনো আগে একটু আগাম বৃষ্টি হয় তখনই কিন্তু কৃষকরা এরকম বুক চাপড়ায়, তারা মাথা হাতড়ায়। এই বাংলাদেশে আবহাওয়ার যে একটা পরিবর্তন হচ্ছে, জলবায়ুগত যে বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে, এগুলোকে কোঅপ করার জন্য, মোকাবিলা করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে আসা উচিত। এবং আমরা যদি নিজেরা ডেভেলপ করতে না পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হতে পারে বা অন্যান্য দেশ হতে পারে, উন্নত দেশগুলো থেকে মডেল আমদানি করে কিভাবে ইন্স্যুরেন্স সেবাটাকে আরও জনগণের দুয়ারে নিয়ে যাওয়া যেতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। একটা বিষয় বলি, দেখুন যে প্রত্যেক দিন ঈদ তো আছেই, পার্বণ তো আছেই, প্রত্যেক দিন আমাদের রাস্তায় কিন্তু অনেক মানুষ এই অ্যাক্সিডেন্ট করে, জাহাজ ডুবে, নৌকা ডুবে, হ্যাঁ, ট্রলার ডুবে, এই ভটভটি, নসিমন, নানা কিছুতে কিন্তু আসলে জীবনহানির ঘটনা ঘটছে। এরাও কিন্তু এই জীবন কি এত সস্তা দরে এখানে বাংলাদেশে বলে না, এদেরকে কিন্তু আসলে কাভারেজ দেওয়ার দায়িত্ব হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, এবং এখান থেকে তারা কিন্তু লাভজনক ব্যবসাও করতে পারে। এটা কিন্তু চ্যারিটেবল অর্গানাইজেশন না। সুতরাং সরকারের একটু পলিসি সহায়তা দরকার এবং তাদের একটা বিগ পুশ দরকার যে না, তোমরা জনগণের জন্য যদি ব্যবসা করো সরকারের পক্ষ থেকে তোমাদেরকে সহযোগিতা দেওয়া হবে। ইন্স্যুরেন্স খাত বলি আর ব্যাংকিং খাতে বলি, আর্থিক খাত যাই বলি না কেন, সব বলে সবার মূলে জনগণের স্বস্তি, জনগণের শান্তি। বর্তমান যে অচল অবস্থা চলছে, সরকার কার্যকর ব্যবস্থা নিক এই অচল অবস্থা নিরসনে, জনগণের মনে অন্তত ব্যাংকে জমা রাখা আমানতের বিষয়ে স্বস্তি ফিরে আসুক, শান্তিতে ঘুমাতে পারুক। ডক্টর শহীদুল জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।